রোহিঙ্গা সংকটের সুরাহা করতে হবে মিয়ানমারকেই, বললেন আইনমন্ত্রী। তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই একমাত্র সমাধান। Let us work together to create the conditions for the Rohingya to return home safely, voluntarily, with dignity and with hope. ব্রিটিশ অর্থায়নে কাটছাঁট। বাংলাদেশে 2 বছর আগেই বন্ধ হচ্ছে বড় জলবায়ু প্রকল্প। বিভিন্ন উদ্যোগ ও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা। এবং ওড়িশা উপকূলে বাংলাদেশি সহ 24 নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ। উদ্ধার 2, এখনও নিখোঁজ 22 জন। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, তাই এই সমস্যা সমাধানে তাদেরকেই উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। গুলশানে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। নির্যাতন ও গণহত্যার মুখে 2017 সালের 25 আগস্টের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে স্রোতের মতো ঢুকতে শুরু করে রোহিঙ্গারা। বাংলাদেশে আশ্রয় নেওয়ার 9 বছর উপলক্ষে গুলশানে সেমিনারে আয়োজন করে ডিক্যাব ও অক্সফাম। ইইউ অ্যাম্বাসেডর মাইকেল মিলার সহ আগত বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে অর্থ সহায়তার পাশাপাশি স্থায়ী সমাধান জরুরি। এ সময় রাজনৈতিক অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। A durable solution ultimately requires conditions in Myanmar that allow Rohingya people to return voluntarily, safely, and with dignity. We as the EU, we are ready to identify what sustainable and safe and dignified return conditions look like. প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। Let us work together to create the conditions for the Rohingya to return home safely, voluntarily, with dignity and with hope. That is not merely a humanitarian imperative, it is a political responsibility, it is a moral responsibility, and it is a responsibility that the international community must shoulder together. জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। যেটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের মানুষ। তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, তবে বাংলাদেশ সরকার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে। বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মিয়ানমারের সাগাইং অঞ্চলে বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 14 জন, আহত আরও 20 জন। শুক্রবার মিয়াং টাউনশিপের সোয়েল লে ও গ্রামে এই হামলা হয়। নিহতদের বয়স 50 থেকে 70 বছরের মধ্যে। হামলার পর জান্তা প্রধান মিন অং হ্লাইং সামরিক বাহিনীর বিমান শক্তির প্রশংসা করেছেন। যুক্তরাজ্য সরকার সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক সহায়তার বাজেট সংকোচনের নীতি গ্রহণ করেছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল দেশে পরিচালিত স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু সহনশীলতা এবং মানবিক সহায়তা কর্মসূচিতে। বাংলাদেশে যুক্তরাজ্যের উন্নয়ন ও মানবিক সহায়তা কমে যাওয়ায় ঝুঁকিতে পড়তে পারেন হাজারো সুবিধাভোগী মানুষ। যুক্তরাজ্যের সরকারি নথি অনুযায়ী বাংলাদেশে তাদের সহায়তা কাঠামো ধীরে ধীরে অনুদান ভিত্তিক সহযোগিতা থেকে বিনিয়োগ ও কারিগরি সহায়তা কেন্দ্রিক অংশীদারিত্বে রূপান্তরিত হচ্ছে। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জন্য বরাদ্দ সহায়তা 31 মিলিয়ন পাউন্ড থেকে কমিয়ে 29 মিলিয়ন পাউন্ড করা হয়েছে। তবে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে লন্ডন। ভারতের ওড়িশা উপকূলে বাংলাদেশি সহ 24 নাবিক নিয়ে ডুবে গেছে পণ্যবাহী জাহাজ MV ওশান উইনার। এখন পর্যন্ত 2 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন 22 জন, এমন তথ্য জানিয়েছে এনডিটিভি। জাহাজটিতে 20 জন চীনা, 3 জন মিয়ানমারের এবং 1 জন বাংলাদেশি নাবিক ছিলেন। শনিবার বন্দরের প্রায় 240 নটিক্যাল মাইল দূরে ডুবে যায় জাহাজটি। নৌযানটি পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল। নিখোঁজ নাবিকদের উদ্ধারে চলছে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান।
চলতি আগস্টের প্রথম 22 দিনে দেশে 214 কোটি 80 লাখ ডলার বা 2.14 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার 123 টাকা ধরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 26,420 কোটি টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি আগস্টের প্রথম 22 দিনে দেশে রেমিটেন্স এসেছে 214 কোটি 80 লাখ ডলার। এর মধ্যে শুধু 20 ও 22 আগস্ট দুদিনেই 117 মিলিয়ন ডলার এসেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ান থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি। কাতারের আমির বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন। কাতারের আমির বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন। ওমানের আল সুইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজুজুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ আল সুইক ও ছানাইয়া শাখা এবং 3 নম্বর ছানাইয়া ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে মোহাম্মদ জসিমের গ্যারেজে মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সালতানাত অব ওমানের মজলিসে শুরার ডেপুটি স্পিকার আলহাজ শেখ সাইদ বিন হামেদ বিন হেলাল আল সাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনজীবী আহমেদ বিন কামিস আল সাদি। অংশ নেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, আলেম ওলামা, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং টিপু সুলতানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন গিয়াসউদ্দিন, জহিরুল ইসলাম হিরো, ইঞ্জিনিয়ার নুরুল আমিন সহ বিএনপির নেতাকর্মীরা। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। যুক্তরাষ্ট্রের মিশিগানে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 22 আগস্ট ওয়ারেন শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজন এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। কমিটির সাধারণ সম্পাদক মুহিব রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাবিব রহমান। বক্তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করে সংগঠনের ঐক্য, সামাজিক কার্যক্রম এবং প্রবাসে বড়লেখাবাসীর কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। বক্তব্য রাখেন মিশিগান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন রানা সহ কমিউনিটির আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। প্রথম বাংলাদেশি এবং বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে 185টি দেশ ভ্রমণের অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন নাজমুন নাহার। বিশ্ব ভ্রমণের 26 বছরের দীর্ঘ অভিযাত্রায় নাজমুন নাহার 1294টিরও বেশি স্থানে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছেন। বিশ্বের সুউচ্চ পর্বতশৃঙ্গ, দুর্গম পাহাড়, মরুভূমি, সমুদ্র, মহাসাগর, দ্বীপাঞ্চল এবং অসংখ্য প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানে একজন সোলো ভ্রমণকারী হয়ে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরেছেন। তার এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে অসংখ্য সংগ্রাম, অনিশ্চয়তা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে এগিয়ে চলার এক দুঃসাহসিক ইতিহাস করেছেন তিনি। হিমালয়ের দেশ ভুটান সফরের মাধ্যমে তিনি 185তম দেশ ভ্রমণের মাইলফলক স্পর্শ করেন। প্যারিসে বসবাসরত বাংলাদেশিদের বিনোদন ও পারিবারিক মিলন মেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলা উৎসব। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা। সোমবার প্যারিসের জুরেস পার্কে দুপুর থেকে শুরু হবে আয়োজন। মৌলভীবাজারের তরুণ প্রজন্ম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই উৎসবে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশের সব জেলার প্রবাসীরা অংশ নেবে। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা ও দূরদর্শিতার উপর জোর দেন তিনি।
সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। এ সময় নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় নৌ ও বিমান বাহিনীর অবদানের প্রশংসা করেন তিনি। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে বাংলাদেশের সম্মান এবং সমমর্যাদা নিশ্চিত করতে হবে আমন্ত্রণকারী দেশটিকে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। বলছেন, দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তার প্রতিফলন দেখা যেতে পারে সম্ভাব্য এই সফরে। তাদের মতে ভারতের আমন্ত্রণ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষ্কার করা উচিত। শাহ আলী জয়ের প্রতিবেদন। এক পক্ষের আমন্ত্রণ, অন্য পক্ষের শর্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি দিল্লি সফর করবেন, এ নিয়ে এখনো অনিশ্চয়তা। বাংলাদেশ বলছে সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরির দর কষাকষিতে ফলাফল কি তা এখনো অজানা। আমি যদি সেখানে অলমোস্ট 1 মাস ধরে যদি আমি এটাই করি, যাব কি যাব না, যাব কি যাব না, তারপর যদি আমি শেষ সময় যাই, তাহলে অবশ্য বলে তুমি এতদিন কেন করলাম, আমরাও একটু প্রস্তুতি নিতে পারতাম। বিশ্লেষকরা মনে করেন ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ আছে, তবে তা অতীতকে ভুলে নয়। যে কথাটা বলা হয় চোখে চোখ রেখে কথা বলা, আমি এটার বিরোধী না। আমি ভারতের সাথে চলবো, ফ্রেন্ডলি রিলেশনস রাখবো, বাট সব কিছুর বিনিময়ে না। এই জায়গাতেই বার্গেনিংটা হচ্ছে যে আমি সম্মান হারিয়ে ভারত যাব নাকি আমি সম্মানটা নিয়ে ভারতে যাব। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারতের বিরোধিতা করছেন বলে আমি মনে করি না। আমি মনে করি তারা ভারতের সাথে এই আলাপটা দিতে যাচ্ছেন যে আপনারা বাংলাদেশকে সম্মান করুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। দাবি রয়েছে ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেয়ারও। ভারত সফরের আগে এই বিষয়গুলোর মীমাংসা নিয়ে প্রশ্ন তুলতে পারে ঢাকা, বলছেন বিশ্লেষকরা। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণও জানিয়ে রেখেছে ভারত, যে সম্মেলন হবে দিল্লিতে। এই অবস্থায় ভারত সফর নাকি শুধু সম্মেলনে অংশগ্রহণ করবেন তারেক রহমান? বিশ্লেষকরা বলছেন, প্রসঙ্গ একটি হোক বা দুটি, দিল্লি গেলে কিছু অর্জনের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের এখন বড় এটা হলো যে আমার একটা বিশাল ইমেজ তৈরি করতে হবে। যেই কাঠামোর মধ্যেই আমাকে আমন্ত্রণ করুন না কেন, আমার একটা সুযোগ আছে আমার একাধিক দেশের এবং রাষ্ট্র সরকার প্রধানের সাথে দেখা করা। কারণ তাদের সাথে আমি এককভাবে যদি দেখা করতে চাই তাহলে হয়তো 5-6 বছরই লেগে যাবে, তাই না? তো আমি সেই সুযোগটা হারাবো কেন, বিশেষ করে যেখানে আমার বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি যাওয়া না যাওয়া এখন শুধু একটি রাষ্ট্রীয় সফরের প্রশ্ন নয়, বরং এটি হয়ে উঠেছে শেখ হাসিনা পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কের নতুন সমীকরণের প্রথম বড় পরীক্ষা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে রওনা হয়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় নতুন ঠিকানায় পৌঁছান দেশের 23তম রাষ্ট্রপতি। বঙ্গভবনে তাকে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। জাতীয় পতাকাবাহী গাড়ি আর কঠোর প্রটোকলে বঙ্গভবনের দিকে এগিয়ে চলে দেশের 23তম রাষ্ট্রপতির সুসজ্জিত গাড়িবহর। তাকে বরণ করে নিতে রাজপথ থেকে বঙ্গভবন সবখানে ছিল উৎসবমুখর পরিবেশ। রাষ্ট্রপতির আগমন ঘিরে বঙ্গভবন ও এর আশপাশের পুরো এলাকা কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে বসানো হয় কড়া নজরদারি চৌকি। বঙ্গভবনে পৌঁছানোর পর নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর একটি চৌকস দল নতুন রাষ্ট্রপ্রধানকে ঐতিহ্যবাহী গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মন্ত্রিসভায় যুক্ত নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান জানান, যথাযথ প্রক্রিয়া মেনে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আগামী জানুয়ারি থেকে নিউ ইয়র্কে বিমানের ফ্লাইট চালুর কথা জানান
বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রত্যাশার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিফ রহমান। সচিবালয়ের প্রথম কর্মদিবসে তারা এসব কথা বলেন। মন্ত্রিসভায় যুক্ত নতুন মুখ সহ পদোন্নতি পাওয়া মন্ত্রীদের নিজ নিজ দফতরে প্রথম কর্মদিবস। নির্ধারিত সময়ের আগেই অফিসে আসেন নতুন তথ্যমন্ত্রী। জানান গণতন্ত্র আর গণমাধ্যম এক হয়ে কাজ করবে। আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবে যেন আমরা কন্ট্রোলে না যাই। স্থানীয় সরকার মন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। পরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে নির্বাচন 5টা স্তরে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হবে। এটা প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া বিমানমন্ত্রী আগামীতে বিমানকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন। জানান অক্টোবরে উদ্বোধন হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। আমি ডিসেম্বরের মধ্যেই বিমান কিনতে চাই, বিমান লিজ দিতে চাই আগামী বছর থেকে, যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই। যত প্লেন লিজ করতে পারবো তত ফ্লাইট বাড়িয়ে দিব। নিউ ইয়র্কের ফ্লাইট জানুয়ারি থেকে হয়ে গেলে জানুয়ারি থেকে করতে পারবো আমরা হয়তো বা। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ স্টার্ট করব। প্রথম দিনে কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। সকল ধর্মের এবং মতের ভেতর থেকে যেমন তারা তাদের স্পেস থেকে কথা বলতে পারে, সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা থাকবে। বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের সামনে রেখে আমাদেরকে 90% জনগোষ্ঠীর উপলব্ধির পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করার জন্য এই ধরনের মানসিকতার জন্য আমাদের থাকে। এদিকে বিমানমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া আফরোজা খানম রীতা জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এখন যে মন্ত্রণালয় এসেছে এটা অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কারণ খাদ্য মানুষের মৌলিক চাহিদা, মেধা দিয়ে সেটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করব। সারাজি আসমিন, নিউজ 24, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী 1 এবং শামা ওবায়দ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী 2 হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে নতুন এই কার্য বণ্টন করা হয়। পরিপত্র অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রীকে তার কার্য সম্পাদনে সহায়তা করবেন নবনিযুক্ত এই 2 প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী 1 হিসেবে হুমায়ুন কবিরের দায়িত্ব থাকছে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী এবং অনিবাসী বাংলাদেশি সংক্রান্ত কার্যক্রম। অন্যদিকে প্রতিমন্ত্রী 2 হিসেবে শামা ওবায়দ ইসলামের ওপর একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং সৃজনশীল অর্থনীতি। পাশাপাশি তিনি এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়গুলোতেও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন। নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সহজ ও দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের দাবি জানিয়েছে সৌর বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বিএসআরইএ। ওপেন অ্যাক্সেস ট্যারিফ বা সরাসরি বিদ্যুৎ কেনার মাশুল প্রথম 5 বছর 0.5% নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। রোববার বিইআরসি আয়োজিত গণশুনানিতে এসব প্রস্তাব তুলে ধরা হয়। অন্যদিকে সৌরবিদ্যুতের উৎপাদন ট্যারিফ ইউনিট প্রতি 6 টাকা 48 পয়সা নির্ধারণের সুপারিশ করেছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। দেশে বেসরকারি বিনিয়োগে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের নতুন মডেল মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট। তবে এই খাত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই বিনিয়োগ টানতে নীতিগত সুবিধা ও দীর্ঘমেয়াদী নিশ্চয়তার উপর জোর দিচ্ছেন উদ্যোক্তারা। রাজধানীতে বিইআরসি গণশুনানিতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে সৌরবিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। Against the prevailing grid rate of about 10.88, if wheeling, receiving, cross-subsidy, system use and other charges push
the open access tariff toward 3 taka per kilowatt hour, renewable power becomes commercially unattractive to the very industries that need it most. সংগঠনটির দাবি প্রথম 5 বছর ট্যারিফ কম রাখা গেলে নতুন বিনিয়োগ আসবে, বাড়বে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার। পাশাপাশি ডিস্ট্রিবিউশন কোম্পানি ত্রুটিতে গ্রিডে বিদ্যুৎ দিতে না পারলেও কেন্দ্র উৎপাদনের জন্য প্রস্তুত থাকলে দিতে হবে ডিম জেনারেশন ক্ষতিপূরণ। এমপিপি বন্ধের আগে অন্তত 20 বছরের মেয়াদ নিশ্চিত করা, গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের অগ্রাধিকার এবং উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারি ইউটিলিটিকে ব্যবহারের সুযোগ করে দেওয়ার দাবিও জানান তারা। ট্রান্সমিশন ওয়্যার এবং যে ফিজিক্যাল ট্রান্সমিশনের জন্য সেটা তো একটা প্রি এক্সিস্টিং কন্ডিশন, কিন্তু এমপিপি যখন একটা বাল্ক কাস্টমারকে দিচ্ছে, মাত্র হচ্ছে আপনার হ্যান্ডফুল অফ কাস্টমারকে দিচ্ছে, আপনি কিন্তু পুরো অপারেশনাল যে ট্রান্সমিশন লস সেটাকে আপনি এখানে নিয়ে আসছেন। অন্যদিকে সৌর বিদ্যুৎ ভিত্তিক মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের ট্যারিফ ইউনিট প্রতি 6 টাকা 48 পয়সা নির্ধারণের সুপারিশ করেছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। Consideration of cost and rational recovery to be followed. আপনারা জানেন যে কস্ট রিফ্লেক্টিভ যে ট্যারিফ ক্যালকুলেশনের ব্যাপারে আমাদের কাছে করা হয়, রিকমেন্ড করা হয়, সেটাকে আমরা প্রতিফলিত করার চেষ্টা করেছি। কমিটির হিসেবে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বছরে নিট উৎপাদন হবে প্রায় 9 কোটি 18 লাখ ইউনিট। আর সৌর বিদ্যুৎকে রাতেও সরবরাহযোগ্য করতে কেন্দ্রের সক্ষমতার 10 থেকে 20% ব্যাটারি স্টোরেজ রাখার প্রস্তাবও এসেছে শুনানিতে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।